হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু লেটেস্ট আপডেটস আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, যেমন 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে লেটেস্ট আপডেট কি আছে, কারণ রিসেন্টলি কিন্তু বাজেট সেশন কিন্তু চলছে পার্লামেন্টে। আর তোমরা বা আপনারা সবাই জানেন আমরা কিন্তু অলরেডি ইউনিয়ন বাজেট 2025-26-এর যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সব কিছু কিন্তু আমরা ইজি ওয়েতে একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। সেটা আপনারা গিয়ে দেখবেন, আজকে থেকে দুদিন আগের ভিডিও। সেখানে ট্যাক্সের নতুন ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা অ্যাকচুয়ালি 12 লাখের ওপরে ইনকাম হলে কত ট্যাক্স দিতে হবে আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ কি নতুন স্কিম বা পলিসি গভর্নমেন্ট 2025-26-এ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, যেগুলো বাজেটে অ্যানাউন্সমেন্ট হয়েছে সবগুলো সেই ভিডিওতে আমরা বলেছি, ঠিক আছে? অলরেডি 7 থেকে 8 হাজার মানুষ ভিডিওটা দেখেছে, আপনারাও গিয়ে দেখবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো মানে প্রত্যাশীরা তোমরা যারা আছো তোমরাও গিয়ে কিন্তু দেখবে, মানে হাইলি ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? সো এখানে আমরা ত্রিপুরা সরকারি কর্মচারীদের 23% যে মহার্ঘ ভাতা বকেয়া আছে সেটা নিয়ে বলবো, কি লেটেস্ট আপডেট আছে। 8th পে কমিশন নিয়ে আদৌ কি বাজেটে কোনো ইঙ্গিত পাওয়া গেছে? কবে নাগাদ 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন হতে পারে সেটা নিয়ে একটা ভালো একটা স্ট্রং মানে আপডেট আছে ফ্রম জেনুইন সোর্স, সেটা আমরা এই ভিডিওতে দেখব। তাছাড়া সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের রেগুলারাইজেশন নিয়ে একটা বিভিন্ন নিউজ পেপার বা ওয়েব পোর্টালে রিসেন্টলি আর্টিকেল উঠেছে। এসটিডি মানে জিটির যে কেসটা, যেটার জন্য মানে আমাদের অনারেবল সিএম লাস্ট ইয়ার উনি বলেছিলেন অ্যাসেম্বলিতে যে স্টেট গভর্নমেন্ট একটা এসএলপি ফাইল করবে, সেটার কি আপডেট আছে। টিটিএডিসির ফান্ড ক্রাইসিস নিয়ে বেশ কিছু ইস্যুস আছে যেগুলো লিডিং নিউজ পেপারে উঠে এসছে। তাছাড়া পেন্ডিং রিক্রুটমেন্ট যেগুলো টিটিএডিসির আন্ডারে সেগুলো কবে হতে পারে, যেমন ত্রিপুরা গভর্নমেন্টের যেমন স্পেশাল এক্সিকিউটিভ পেন্ডিং আছে, যেখানে ল্যাব টেকনিশিয়ান যারা পেয়েছে আন্ডার হেলথ ডিপার্টমেন্ট ওদেরকেও 5 তারিখ অফার দিয়ে দেওয়া হবে। জেআরবিটি গ্রুপ ডিদেরকেও অফার লেটার দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র বাকি থাকলো স্পেশাল এক্সিকিউটিভ। সো সেটা নিয়ে কি রিসেন্টলি কোনো সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এই ভিডিওতে বলবো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আর সমস্ত লেটেস্ট আপডেটস অ্যাজ অফ টুডে, ঠিক আছে? মানে অ্যাজ অন 3rd ফেব্রুয়ারি 2025 সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারা আছে সবাই যাতে ইউজফুল ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সমস্ত চাকরির জেনুইন আপডেটস থাকবে, মানে আপডেটস টাইম টু টাইম লাগবে, মানে ত্রিপুরার সমস্ত সরকারি, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল, ফিক্সড পে চাকরি বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। আর আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন আমাদের ভিডিও দেখছেন, আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন। টাইম টু টাইম আপনাদের ডিএ সংক্রান্ত, পে কমিশন সংক্রান্ত, ত্রিপুরা সরকারের কি পদক্ষেপ নিচ্ছে কর্মচারীদের মানে ভালোর জন্য, এগুলো সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা একদম 100% জেনুইন আপডেট আপনারা সবার প্রথম আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনে পেয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কলিগসদেরকেও বলবেন ওনারাও যাতে আমাদের চ্যানেলটা মানে সাবস্ক্রাইব যাতে করে রাখে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শুরু করছি। যারা তোমরা চাকরি প্রত্যাশীরা দেখছো তোমাদের জন্য একটা ভালো আপডেট আছে। আমাদের কাছে টিপিএসসি ইউথ অর্গানাইজার যে পোস্টটা, যেটা বর্তমানে অনলাইন আবেদন চলছে, সেটার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে রেডি হয়ে গেছে। অ্যাজ পার সিলেবাস একদম কমপ্লিট। তাছাড়া টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা আসছে ওটা। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেনো মোবাইল গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সমস্ত আপকামিং
ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোট, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা এবার শুরু করছি লেটেস্ট আপডেট রিগার্ডিং 8th পে কমিশন। আপনারা সবাই জানেন ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভাল বা মঞ্জুরি দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য কিভাবে 8th পে কমিশনে বর্ধিত বেতন ও পেনশন দেওয়া যায় সেটা নিয়ে যাতে গভর্নমেন্টকে একটা রিপোর্ট সাবমিট করে সেই কমিটি বানানোর অ্যাপ্রুভাল কিন্তু রিসেন্টলি জানুয়ারি মাসেই কিন্তু কেন্দ্রীয় যেই মন্ত্রিসভার বৈঠক ওখানে কিন্তু দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভাল কিন্তু মানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে কমিটি অন 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেখানে নিয়ার অ্যাবাউট 1 crore পেনশনার্স প্লাস যারা আপনারা কর্মচারীরা আছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা আছেন, ওনাদের বেনিফিট হবে, ওনাদের মানে বাড়তি টাকা বা পেনশন ওনারা পাবেন। সেটা কিভাবে দিলে সরকারের যেই বর্তমান আর্থিক অবস্থা আছে সেটার হিসেবে সরকারেরও যাতে লস না হয়, কর্মচারীদেরও যাতে লাভ হয়, গভর্নমেন্টেরও যাতে সুনাম হয়, এইভাবে ওভারঅল সব কিছু ইন্সপেকশন করে ওনারা কিন্তু একটা রিপোর্ট সাবমিট করবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। সেই রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টটা পার্লামেন্টে পাস করাতে হবে এই 8th পে কমিশনের। যদি অ্যাকর্ডিং টু দ্য 8th পে কমিশনের যে রিকমেন্ডেশন, ওনারা যে কমিটিটা যে রিকমেন্ডেশন করবেন সেটার হিসেবে যদি বেতন দিতে হয়। এখন কথা হচ্ছে এই কমিটিটা তো ফর্ম করার যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন কমিটিটা কিন্তু ফর্ম করেনি। ঠিক আছে, কমিটিটা কিন্তু ফর্ম করেনি। এখন কমিটিটা কবে ফর্ম করা হবে সেটাই হচ্ছে মেইন। এরই মাঝে সবাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছিলেন যে যেহেতু অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি কিন্তু যেই বাজেট উনি পেশ করেছেন বা বাজেট স্পিচ উনি দিয়েছেন, উনি কি বলেছেন এটা আমরা অলরেডি একটা ভিডিওতে বলেছি। এইবার উনি গতবারের মানে 2023-24 যে আরই আছে মানে রিভাইস এস্টিমেট, যেটা ডিসেম্বর মাসে 2024 জেনারেলি কিন্তু মানে কতটুকু অ্যালোকেশন করা হয়েছিল 24-এর মানে ফেব্রুয়ারিতে যে বাজেটটা পেশ করা হয়েছিল, বিইতে কোন কোন হেড অফ অ্যাকাউন্টে কতটুকু খরচ হয়েছে, কোনটাতে টাকা লাগবে কোনটাতে টাকা লাগবে না, সব কিছু কিন্তু একটা রিভাইস করা হয়, যেটাকে বলা হয় রিভাইস এস্টিমেট। সেটাকে হিসেব করে এইবার দেখা গেছে যে এইবার জাস্ট দুদিন আগে যে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি যে বাজেট পেশ করেছেন ফর 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা শুরু হচ্ছে from 1st April 2025, সেটার এস্টিমেটেড এক্সপেন্ডিচার মানে ধারণা করা হচ্ছে যে এক্সপেন্ডিচার হবে কেন্দ্রীয় সরকারের 1st April 2026 থেকে 31st মার্চ মানে 1st April 2025 থেকে 31st মার্চ 2026 পর্যন্ত, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, সেটা হচ্ছে এটা যেটা আমরা অলরেডি বলেছি। এইবার হচ্ছে এই অ্যামাউন্টটা আগের বারের মানে 2024-25 যেই আরই ছিল রিভাইস এস্টিমেট সেটা থেকে 7.4% বেশি টাকা অ্যালোকেট করা হয়েছে। সো এটার মানে এই কি যে এই বেশি টাকাটা কি অ্যালোকেট করা হয়েছে কারণ 8th পে কমিশন দেবে? না, এটার জন্য না। আর পার্টিকুলারলি আমাদের অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি কিন্তু ওনার স্পিচে বা কোনোখানে উল্লেখ করা নেই যে 8th পে কমিশন দেবে, তার জন্যই এই বর্ধিত টাকাটা বা একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট এডিশনাল ধরে রাখছে। এইবার কথা হচ্ছে কেন এই রকম কিছু উল্লেখ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রেপুটেড যে অনলাইন নিউজ মিডিয়া আছে ফিনান্সিয়াল এক্সপ্রেস, ওনারা কিন্তু একটা আর্টিকেল লিখেছেন, ভেরি ইনফরমেটিভ আর্টিকেল। কি লিখেছে? 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন আনলাইকলি ফ্রম January 1, 2026, গভর্নমেন্ট হিন্টস অ্যাট এক্সপেক্টেড টাইমলাইন। আমরা যেটা আশা করছিলাম যে 1st জানুয়ারি 2026 থেকেই হয়তো 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেটা হয়তো নাও হতে পারে। যদি হতো তাহলে অবভিয়াসলি এই মানে বাজেট এস্টিমেটটা যেটা পেশ করা হয়েছে,
ঠিক আছে, যেটা পেশ করা হয়েছে রিসেন্টলি সেটার মধ্যে কিন্তু উল্লেখ থাকতো। এখন কথা হচ্ছে কেন উল্লেখ নেই, এখানে এরই সংক্রান্ত একটা আপডেট আছে, যিনি দেখে রাখো, মানি কন্ট্রোল একটা ওয়েবসাইট আছে রেপুটেড, ওনাদের কোশ্চেনে জবাব দিয়েছেন এক্সপেন্ডিচার সেক্রেটারি শ্রী মনোজ গোভিল। উনি বলেছেন যে হি ক্ল্যারিফাইড দ্যাট দ্য বাজেট ডিড নট ফ্যাক্টর ইন দ্য এডিশনাল কস্ট অ্যাজ দ্য কমিশনস রিপোর্ট উড লাইকলি বি সাবমিটেড অনলি বাই 2026। ঠিক আছে, এখনো কিন্তু গভর্নমেন্ট মেম্বার যে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের জন্য যেই কমিটিটা ফর্ম করবে সেটার মেম্বার বা চেয়ারম্যান যিনি হবেন ওনাদের কারা হবেন সেটা কিন্তু এখনো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেননি। মোস্ট লাইকলি ফেব্রুয়ারি মাসেও করবেন না, ওনারা মার্চ মাসে করবে। ঠিক আছে, যদি মার্চ মাসে ওনারা ফর্ম করে 7th পে কমিশনের সময় ওনাদের কিন্তু 1 বছর টাইম লেগেছিল রিপোর্ট সাবমিট করতে, কারণ অনেক কিছু ফ্যাক্টর কনসিডার করে একটা রিপোর্ট বানাতে হয়, কারণ অনেক টাকা লাগবে গভর্নমেন্টের। তো এই বর্ধিত টাকাটা কোথা থেকে আসবে, কতটুকু টাকা বাড়াতে হবে, সব কিছু কিন্তু ফ্যাক্টর কনসিডার করা হয়। আমরা অলরেডি 8th পে কমিশনের একটা ভিডিও আপলোড করা আছে, ওটা থেকে আপনারা দেখতে পারেন, আমরা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দেখতে পারেন। প্লাস বাজেটের ভিডিওটাও দেখবেন, যেখানে কিভাবে এতটুকু এতগুলো টাকা কোন কোন জিনিসের জন্য গভর্নমেন্ট খরচ করবে, কোন কোন নতুন স্কিম আসছে, ঠিক আছে, সব কিছু আমরা বলে দিয়েছি। ট্যাক্সের ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছি, সেগুলো সব আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, সেগুলো সবগুলো কনসিডার করে কিন্তু রিপোর্ট সাবমিট করবে। আমরা যদি ধরি যে মার্চে গভর্নমেন্ট 2 জন মেম্বার আর 1 জন চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট করবেন টু এনাবেল দ্য কমিটি ফর 8th পে কমিশন, যেটা বানানো হবে ওনারা যাতে কাজ শুরু করতে পারেন, তাও কিন্তু ওনারা সেটা দেখা যায় 2026-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু ওনারা 1 বছর যদি ধরে নেই, 7th পে কমিশনের টাইম লেগেছিল রিপোর্ট সাবমিট করতে, 7th পে কমিশনের জন্য যে কমিটিটা বানানো হয়েছিল, তাও কিন্তু ওনারা এর আগে কিন্তু করতে পারবেন না। সো মোস্ট লাইকলি 8th পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মোস্ট লাইকলি 1 এপ্রিল 2026 থেকে হয়তো লাগু হতে পারে। ঠিক আছে, যদি এমন হতো যে গভর্নমেন্টের টার্গেট থাকতো 1 জানুয়ারি 2026 থেকে 8th পে কমিশন লাগু করবে, তাহলে বাজেটে আলাদা করে সেটার জন্য বর্ধিত টাকা ধরা হতো, বা অ্যাটলিস্ট অনারেবল ইউনিয়ন হোম ফিনান্স মিনিস্টারের স্পিচে কিন্তু সেটা মেনশন করা হতো। কিন্তু তবে এটা ঠিক অ্যাপ্রুভেল হয়ে গেছে, গভর্নমেন্ট এরই মধ্যে কমিটি বানাবে, মোস্টলি মার্চ মাসেই সেই কমিটি কাজ করা শুরু করবে। সো সেই হিসাবে 2026-এর ফেব্রুয়ারি মার্চের আগে ওনারা কিন্তু রিপোর্ট সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, সো মোস্টলি মার্চ মাসটা রিপোর্টটাকে আবার রিচেক করার জন্য চলে যাবে। 1 এপ্রিল 2026 থেকে হয়তো পে কমিশন ডিক্লেয়ার করা হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এটাই হচ্ছে লেটেস্ট নিউজ, কারণ রিসেন্টলি বাজেটে কিন্তু কোনো এই 8th পে কমিশনের জন্য কতটুকু টাকা এক্সট্রা লাগবে সেটা কিন্তু বলা নেই, কারণ এই যে বিইটা ধরা হয়েছে সেটা কিন্তু 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত কতটুকু এক্সপেন্ডিচার সেটা কিন্তু বলবে। ঠিক আছে, আর যদি গভর্নমেন্ট 8th পে কমিশন 1 জানুয়ারি 2026 থেকে দিয়ে দেয়, তাহলে সেটা আরিতে থাকবে। কিন্তু এত এগুলো কিন্তু অনেক অ্যামাউন্ট, পেনশনার আছে, ঠিক আছে, স্যালারিড পার্সনসরা আছেন, ঠিক আছে, তারপর ফ্যামিলি পেনশন আছে, সব কিছু মিলিয়ে এতটুকু অ্যামাউন্ট ইট উইল নট বি সাফিসিয়েন্ট। আর যদি করা হতো বিতে কিন্তু বলে দেওয়া হতো, কমিটির মেম্বারসদেরকেই সিলেকশন করা হয়নি, মার্চের মধ্যে হয়তো ওনারা কাজ শুরু করবেন, আগামী বছরের 2026-এ ফেব্রুয়ারি মার্চে ওনারা রিপোর্ট সাবমিট করবেন, তারপর মেবি এপ্রিল বা মে মাস থেকে 2026-27-এর অর্থ বছর থেকে চালু হয়ে যেতে পারে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশনের যে রিভাইজড স্যালারি। ঠিক আছে, এটার ব্যাপারেও আমরা বলে দিয়েছি, বেসিক প্লাস ডিএ মার্চ করে যত টাকা হয় সেটা থেকে কিছুটা বাড়িয়ে 2-2.5 হাজার টাকা বাড়িয়ে নতুন বেসিক করা হয়, সেটাই হচ্ছে পে কমিশন। কি কি কনসিডার করা হয় সেগুলো আমরা বলেছি, একদম ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন একটা ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, সো এক্ষুনি এমন না যে আগামী বছর থেকেই হয়ে যাবে, সো এটা একটু সময় লাগবে, কারণ বাজেট রিসেন্টলি যে পেশ হয়েছে সেটার মধ্যে 8th পে কমিশনের ইমপ্লিমেন্ট করলে যত টাকা লাগবে সেটার ব্যাপারে আলাদা করে কোনো মেনশন নেই। ঠিক আছে, মোস্ট লাইকলি গভর্নমেন্ট মার্চ মাসে সেই কমিটি ফর্ম করবে, তারপর কমিটি আস্তে আস্তে কাজ
করে রিপোর্ট সবখান থেকে কালেকশন করে ওনাদের ফাইনাল রিপোর্ট সাবমিট করতে 1 বছর তো মিনিমাম লেগেই যাবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, তবে সবুরে মানে বলে না একটা মানে ধৈর্য ধরলে ফর ভালোই হয়। তবে এটা আমরা আশা করছি যে ভালো একটা মানে জাম্প কিন্তু দেওয়া হবে। মোস্টলি 20%, 15 to 20% স্যালারি কিন্তু বাড়তে পারে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, ঠিক আছে? সো দেখা যাক, এটা সময়ের অপেক্ষা। এই 8th পে কমিশন সংক্রান্ত ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত যা যা আপডেটস আসবে সবার প্রথম আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? এইবার আমরা চলে যাই ত্রিপুরার সরকারি কর্মচারীরা কবে পাবে 23% ডিএ বা 8th পে কমিশন। অবভিয়াসলি গভর্নমেন্টের প্ল্যান আছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের 8th পে কমিশনে যে বর্ধিত স্যালারি বা পেনশন দেওয়ার। কারণ রিসেন্টলি যে 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরা যে এসেছিলেন 29th জানুয়ারি, ওনারা ছিলেন আপ টু 1st ফেব্রুয়ারি, ওনারা টিটিএডিসির অথরিটিস, আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশনের অথরিটিস, স্টেট গভর্নমেন্টের যে অনারেবল সিএম বা কাউন্সিল অফ মিনিস্টার্স ওনাদের সাথে, সেক্রেটারিদের সাথে, তাছাড়া অপোজিশন লিডারদের সাথে ওনারা মিটিং করেছেন, ডিমান্ডসগুলো ওনারা জেনেছেন, একটা রিপোর্ট বানিয়ে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান অ্যাডভাইজারি কমিটি, ঠিক আছে? এই 16 ফিনান্স কমিশনের যেই মেম্বার্সরা এসেছিলেন ওনারা বেসিক্যালি অ্যাডভাইজারি কমিটি, ওনারা গভর্নমেন্টকে ওনাদের রিপোর্টের মাধ্যমে অ্যাডভাইস করবেন যে আমরা এতদিন বিভিন্ন স্টেটে গিয়ে এই ডেটা পেয়েছি, উই ফিল যে আগামী 5 বছরে এতটুকু এক্সপেন্ডিচার লাগবে, তার হিসাবে বাজেট আগামী 5 বছরে কিন্তু অনেকটা কিন্তু এফেক্ট পড়ে বাজেট এস্টিমেটে, ঠিক আছে? সো এই যে 16 ফিনান্স কমিশনের যে মেম্বার্সরা এসেছিলেন ওনাদের কাছে কিন্তু আমাদের অনারেবল সিএম উনি কিন্তু নিউজ মিডিয়ার যখন কোশ্চেন করা হয়েছে উনি কিন্তু বলেছিলেন যে সরকারের প্ল্যান আছে 8th পে কমিশন দেওয়ার, আর সেটারও কথা উনারা মানে উনি বলেছেন ওনাদের রিপোর্টে। স্টেট গভর্নমেন্ট কিন্তু সেক্রেটারিয়েটে যখন মিটিং হয়েছে একটা রিপোর্ট কিন্তু সাবমিট করেছে অন 30th জানুয়ারি 2025-এ, যে কি এক মানে ইয়ে আছে মানে ডিমান্ড আছে স্টেট গভর্নমেন্টের। এখানে আরেকটা কথাও বলা হয়েছে যে ডিএ কেন দেওয়া হয়নি এতদিন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের, কারণ আমাদের অনারেবল সিএম উনি বলেছেন যে লাস্ট ফিনান্স কমিশন যে 14th ফিনান্স কমিশন ওখান থেকে নাকি ত্রিপুরা স্টেটকে অনেকটা মানে আর্থিক বঞ্চনার শিকার মানে হতে হয়েছে, কারণ ওনারা মানে ত্রিপুরাকে ঠিকঠাকভাবে টাকা অ্যালোকেট করা হয়নি বেসড অন দ্য রিকমেন্ডেশন ফ্রম দ্য 14th ফিনান্স কমিশন। তার জন্যই ত্রিপুরা সরকারি কর্মচারীদের নাকি ডিএ দেওয়াতে প্রবলেম হয়েছে ত্রিপুরা সরকারের, সেটাই কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন। আপনারা সবাই জানেন 3 বছরে দেওয়া হয়েছিল একমাত্র মানে অনলি 3% ডিএ। আমাদের অনারেবল সিএম যখন মানে ডক্টর মানিক শাহ উনি যখন সিএম হয়েছেন তারপর কিন্তু ধাপে ধাপে 12%, 5% এমন করে কিন্তু অনেক ডিএ কিন্তু উনি দিয়েছেন। বর্তমানে 30% ডিএ আছে, মেবি এটা কম, কিন্তু গভর্নমেন্টের এবার কি প্ল্যান, কিভাবে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের এই যে 23% ডিএ সেটা কি করে ক্লিয়ার করা যায়। গভর্নমেন্টের কাছে টাইম আছে আপ টু 2026-এর মার্চ পর্যন্ত টাইম আছে, এখনো 1 বছরের ওপরে টাইম আছে। যদি অ্যালোকেশন হয়ে যায়, যদি 8th পে কমিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তারপর স্টেট গভর্নমেন্টের উপর একটা প্রেশার পড়বে। সো এই জায়গায় স্টেট গভর্নমেন্ট কি করে ট্যাকেল করবে এই জিনিসগুলো 2026-এ, কারণ 2026-এ যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশন দিয়ে দেবে সবগুলো স্টেটের গভর্নমেন্টের উপরে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা প্রোটেস্ট হচ্ছে যে কেন দেওয়া হয়নি, দিতে হবে এরকম বিভিন্ন স্টেটে এমন প্রোটেস্ট হবে যে সব স্টেটে যাতে 8th পে কমিশন দেওয়া হয়। সো সেই জায়গায় ত্রিপুরা সরকারি কর্মচারীদের কি হবে, স্টেট গভর্নমেন্ট এখানে কি প্ল্যান করবে আপনারা দেখে রাখুন। সামনে আছে 2028-এ ইলেকশন, ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশন আছে, সেটাকে কিন্তু টার্গেট করা হবে, ঠিক আছে? সেটাকে টার্গেট করা হবে। আর স্টেট গভর্নমেন্টেরও যে বাজেট পেশ করা হবে আগামী মার্চ মাসে, নেক্সট মাসে প্রথম সপ্তাহে যে বাজেট পেশ করা হবে ওখানেও মোস্টলি 8th পে কমিশনের ব্যাপারে কোনো কিছু মেনশন থাকবে না স্টেট বাজেটে, যেটা মার্চের ফার্স্ট উইক 2025-এ শুরু হবে, ঠিক আছে? মানে বি যেটা পেশ করা হবে ফর 2025-26 ফিসক্যাল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের কথা ডিক্লেয়ার করে দেয় ফ্রম 1st এপ্রিল 2026, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের উপর একটা প্রেশার পড়ে যাবে। এই জায়গায় স্টেট গভর্নমেন্ট কি করবে আপনারা দেখে রাখুন। 2025-এ এখন বর্তমানে 23% ডিএ পেন্ডিং আছে ত্রিপুরায়, ঠিক আছে? একটা চারিদিকে একটা রব উঠেছে যেখানে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড
ইভেন কি ভায়োলেন্স এফেক্টেড মণিপুরেও 39% ডিএ, সেখানে ত্রিপুরায় কেন পিছিয়ে আছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট সেম পলিটিক্যাল পার্টি, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন উঠছে। স্টেট গভর্নমেন্টের উপরে কিন্তু প্রেশার বাড়ছে রিগার্ডিং ডিএ। এরই মধ্যে চলে এসছে কি 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের নিউজ। সো স্বাভাবিকভাবে স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু এখন অনেক প্রেশার যে কবে এই ডিএ ক্লিয়ার করা হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কি করবে, যেহেতু 2025-এ যদি সেন্ট্রাল গভর্নমেন্টে 3 থেকে 4% ডিএ দুবার দিয়ে দেয়, আমরা ধরলাম 7 থেকে 8% ডিএ আরও ডিক্লেয়ার করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে 53% ডিএ থেকে হয়ে যাবে 60% ডিএ ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। কারণ 8th পে কমিশন 2026-এর আগে ইমপ্লিমেন্ট হচ্ছে না, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুইবার কিন্তু ডিএনএস অ্যালাউন্স দেয়। সো 60% হয়ে গেলে এখানে আরও 30%-এর গ্যাপ হয়ে যাবে। এবার এই 30% স্টেট গভর্নমেন্ট কি প্ল্যান করবে, এইবার যেহেতু 2025-এ পে কমিশন ইমপ্লিমেন্টেশন হওয়ার পর প্রেশার বাড়বে 2026-এ। ঠিক আছে, ভালো করে বুঝে রাখবেন 2025-এ প্রেশার থাকবে, কিন্তু সেটা নর্মাল প্রেশার সবসময় যেটা থাকে। ঠিক আছে, সো গভর্নমেন্ট কি করবে, 7 থেকে 8% ডিএ দিয়ে দেবে এই বছর। ঠিক আছে, 7 থেকে 8% ডিএ দিয়ে দেবে এই বছর, যেটা 3% বা 5% একবার দেবেন, তারপর নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে হয়তো আরও 3-4% বা 5% দিতে পারে। ঠিক আছে, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এই প্ল্যানটাই হয়তো ওনারা করেছেন অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, তারপর চলে আসবে 2026 এপ্রিল মাসে চলে এলো, পে কমিশন দিয়ে দিল ফর এক্সাম্পল সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। তারপর চারিদিক থেকে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের উপরে প্রেশার পড়বে যে আপনারা কবে দেবেন, পেন্ডিং দিয়ে কবে ক্লিয়ার করা হবে। ঠিক আছে, এরই মাঝে 16th ফিনান্স কমিশন অক্টোবর মাসে রিপোর্ট সাবমিট করে দেবে ওনাদের। ঠিক আছে, 16th ফিনান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ শুরু হবে ফ্রম 1st জানুয়ারি, মানে সরি নট ফ্রম 1st এপ্রিল 2026 থেকে কিন্তু কাজ শুরু হবে। ঠিক আছে, ওনাদের রিকমেন্ডেশনে কিন্তু কাজ শুরু হবে। দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ ওনাদের রিকমেন্ডেশনে বাজেট যেটা অ্যালোকেট হয় সেগুলোর উপরে এফেক্ট পড়ে। ঠিক আছে, মানে ডি এর উপরে ডাইরেক্টলি কোনো এটার এফেক্ট নেই। সো 2026-এ পড়বে গভর্নমেন্টের উপরে প্রেশার। ঠিক আছে, ডিএ ডিফারেন্স তখন 30% যদি হয়, আর গভর্নমেন্ট যদি 2025-এ 8% ক্লিয়ার করে দেয়, চলে এলো আরও 22% ডিফারেন্স। এইবার গভর্নমেন্ট কি করবে, 2026-এ যখন এই আওয়াজ বেশি উঠবে রিগার্ডিং 8th পে কমিশন, তখন গভর্নমেন্ট এই 22% থেকে এক লাফে ওনারা 10% দিয়ে ওনারা ঘোষণা করে দিতে পারেন। ঠিক আছে, 10% দিয়ে ওনারা ঘোষণা করে দিতে পারেন এক লাফে, যেখানে এবার হয়ে গেল কি, এখানে হয়ে গেল 18% দিয়ে বাই দ্য এন্ড অফ 2026 ইন ত্রিপুরা। ঠিক আছে, এইবার মানে বাই দ্য এন্ড অফ 2026। ঠিক আছে, এক লাফে 10% দিয়ে দিতে পারেন বা 12%ও দিয়ে দিতে পারেন। 12% দিয়ে দিলে ঠিক আছে এখানে হয়ে যাবে 20% 2026-এ। এইবার চলে এলো 2027, ভালো করে বুঝে রাখবেন 2027 ত্রিপুরার জন্য চলে এলো 2027। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের 1 বছর হয়ে গেছে, ওনারা যে 8th পে কমিশন পাচ্ছেন। ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়িজরা এখনো পাননি, ওনাদের যে ডিএ এখনো পেন্ডিং আছে, কারণ তখন সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে যাবে কি, ওনাদের হয়ে যাবে মার্চ, বেসিক প্লাস ডিএ মার্চ, ওনাদের ডিএ হয়ে যাবে 0। তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আর কোনো কম্প্যারিজন হবে না, কারণ পেন্ডিং ডিএর কোনো ব্যাপারই নেই। ওয়ান্স নিউ পে কমিশন কামস, বেসিক অ্যান্ড ডিএ ইজ মার্চ টুগেদার, তখন ডিএ হয়ে যায় 0। ঠিক আছে, তারপর 2027-এ দুবার ডিএনএস অ্যালাউন্স দেবে স্টেট গভর্নমেন্ট, যেটা আমাদের ধারণা। ঠিক আছে, একবার 3% আর একবার 4%, বা একবারে হয়তো 7% দিয়ে দেবে, বাস 2027-এর চ্যাপ্টার ক্লোজ। এইবার গভর্নমেন্টের চলে আসবে 2028-এ ইলেকশনের প্রেশার। ঠিক আছে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন আছে। ইলেকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, হাইয়েস্ট ইম্পর্টেন্স দেওয়া হয় ইলেকশনকে ইন দ্য কারেন্ট ডেমোক্রেটিক সিনারিও অফ ইন্ডিয়া। সমস্ত স্টেটে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবার ইলেকশন চলে এলো। এইবার গভর্নমেন্ট 2027-এ অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস মিডলের দিকে গভর্নমেন্ট অ্যানাউন্স করে দেবে একটা ক্যাবিনেট মিটিংয়ের পর যে ত্রিপুরাতেও 8th পে কমিশন ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এইরকম অ্যানাউন্সমেন্ট করে দেবে, কমিটি ফর্ম করবে, যেটা 6-7 মাসে রিপোর্ট সাবমিট করবে। 2028-এ ইলেকশন। ঠিক আছে, ইলেকশনের জন্য 2028-এ যদি ফেব্রুয়ারি মার্চে যদি ইলেকশন হয় 2028-এ,
ঠিক আছে, মডেল কোড অফ কন্ডাক্ট পড়ে যাবে জানুয়ারি মাস থেকে। এরই আগে মডেল কোড অফ কন্ডাক্ট পড়ার আগেই ঘোষণা হয়ে যাবে হয়তো ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য 8th পে কমিশন, যেটা হয়তো কেন্দ্রীয় সরকারের যে কমিটি রিকমেন্ডেশন করবে ওনাদের মতো নাও হতে পারে, কিছুটা ফ্যাক্টর হয়তো কমও হতে পারে, যেটা নিয়ে আমরা পরে জানাবো। সেটা ডিপেন্ড করছে যে যখন রিপোর্ট সাবমিট হবে তখন বেসিক প্লাস ডিএ মিলে কত হচ্ছে, যেটা হবে সেটাকে মার্জ করে দেওয়া হবে, সেটার থেকে কিছুটা অ্যামাউন্ট বাড়িয়ে 2,500 টাকা বাড়িয়ে বা 1,500-2,000 টাকা বাড়িয়ে করে দেওয়া হবে নতুন বেসিক ফর ইচ অ্যান্ড এভরি পোস্ট, মানে স্টার্টিং ফ্রম গ্রুপ ডি টু গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, সো এটা দেখা যাক। আমরা যে বলেছি টাইমলাইনে, লেটস হোপ ফর দ্য বেস্ট যে ত্রিপুরা সমস্ত সরকারি কর্মচারীদের খুব তাড়াতাড়ি যে বকেয়া 23% ডিএ সেটা মিটিয়ে দেওয়া হবে ও 8th পে কমিশনে বর্ধিত পেনশন ও স্যালারি পাবে সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীরা। এটা সংক্রান্ত সমস্ত আপডেট আমরা জানিয়ে দেব। আমাদের যে ধারণা সেটা কিন্তু আমরা বলে দিলাম এই ভিডিওতে, আগেও বলেছি। সো আপনারা ওয়েট করুন ফর এনি আপডেটস রিগার্ডিং দিস ম্যাটার। আমরা কিন্তু বরাবরই কিন্তু প্রত্যেক সময় খবর রাখছি, যখনই কোনো গুড নিউজ আসবে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে বা আপনাদের মানে কলিগসদের সাথে বা আপনাদের যারা পরিচিত মানুষ আছে ওদের সাথে, সবাই যাতে ইউজফুল ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট, এইবার হচ্ছে সর্বশিক্ষা অভিযানের যেই টিচার্সরা আপনারা আছেন ত্রিপুরায়, ওনাদের কিন্তু অনেক দিন আগেই ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল যে রেগুলার করার জন্য। তারপরে কিন্তু একটা এসএলপি ফাইল করে দিয়েছে গভর্নমেন্ট, যাতে করে রেগুলারাইজেশনটা যাতে ডিলে হয় সর্বশিক্ষা অভিযানদের মানে টিচার্সদের। ঠিক আছে, এখন যখন গভর্নমেন্টের কাছ থেকে আপডেট জানার চেষ্টা হচ্ছে তখন বলছে যে ইট ইজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, যে কেসের রায় না বেরোলে কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, তো টাইম লাইনটা আমরা দেখে নেই। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু একটা অর্ডার পাস করেছিল ফেব্রুয়ারি মাস 2021-এ, যেখানে রেগুলারাইজ করে দেওয়ার কথা বলা হয়েছিল সমস্ত সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের উইথ পেনশনারি বেনিফিট। ঠিক আছে, তেমনিভাবে স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা স্কিম প্রিপেয়ার করেছিল যাতে সমস্ত সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের রেগুলার করা যায় নভেম্বর মাস 2021-এ, কিন্তু সেই স্কিমটার কার্যকর করতে পারেনি কারণ টেটের জন্য। ঠিক আছে, টিচার্স এলিজিবিলিটি টেস্টের জন্য সেই স্কিমটা ইমপ্লিমেন্টেশন করা কিন্তু পিছিয়ে গেছে। ঠিক আছে, তারপর ফাস্ট ফরওয়ার্ড অগাস্ট মাস 2024-এ, ঠিক আছে, হাইকোর্ট মানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট বলেছেন যে এসএসএ টিচার্স মানে সর্বশিক্ষা অভিযানের যে টিচার্সরা যাদেরকে জুলাই মাসের 19 তারিখ 2011-র আগে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টে এসএসএদেরই, এদের কোনো টেট কোয়ালিফিকেশন লাগবে না এদেরকে রেগুলার করার জন্য। ঠিক আছে, এই আদেশটার পরই সর্বশিক্ষার অভিযানের যে শিক্ষকরা আছেন ত্রিপুরা, ওনারা কিন্তু অনেক আশা নিয়েছিলেন যে কবে রেগুলার করার জন্য ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রেগুলার করেনি ত্রিপুরা গভর্নমেন্ট। সো সেখানে একটা রিসেন্টলি বিভিন্ন নিউজ মিডিয়া পোর্টালে সেটা উঠে এসছে যে স্টেট গভর্নমেন্ট নাকি একটা এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্টে টু ডিলে দ্য রেগুলারাইজেশন অফ এসএসএ টিচার্স। ঠিক আছে, সাম সে দ্যাট, এটা কিন্তু গুগলের থেকে রেজাল্টটা আমরা নিয়েছি যাতে করে টাইম লাইনটা আপনাদের বোঝাতে পারে। ঠিক আছে, সাম সে দ্যাট মানে কোনো মানুষ বলে যে স্টেট গভর্নমেন্টস ল ডিপার্টমেন্ট ইজ অ্যাডভাইজিং দ্য গভর্নমেন্ট টু ফাইল ফ্রিভোলুয়াস অ্যাপিলস টু দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যেখানে আসামের মতো রাজ্যে, যেটা নর্থ ইস্টের একটা রাজ্য, ওনারা কিন্তু সর্বশিক্ষা অভিযানের কন্ট্রাকচুয়াল টিচার্সদের উইদাউট এনি কোর্ট কেস, উইদাউট এনিথিং, ওনারা কিন্তু একসাথে সবাইকে 2024-এ কিন্তু রেগুলার করে দিয়েছে। তেমনিভাবে এসএলপি, দেখো সুপ্রিম কোর্টে যখন কোনো কিছু যায় সেটার একটাই জিনিস যে ডিলে। ত্রিপুরাতে যে তিনটে জিনিস নিয়ে সুপ্রিম কোর্টে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হয় ত্রিপুরা, সেটা হচ্ছে এসটিজিটি রিক্রুটমেন্টের এগেনস্টে যে এসএলপি ফাইল করেছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের রেগুলারাইজেশন করা নিয়ে যে এসএলপি ফাইল করেছে, ত্রিপুরার যেই সরকারি কর্মচারীরা ওনাদের প্রমোশনের যে কেস অলরেডি ত্রিপুরা হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছিলেন, ওটার এগেনস্টেও কিন্তু একটা এসএলপি ফাইল করা হয়েছে। তার জন্য 10-11 বছর ধরে এটা ঝুলে আছে। ঠিক আছে, যে অন্যান্য স্টেটের সাথে মার্জ হয়ে কেসটা ঝুলে আছে। সো সুপ্রিম কোর্টে কিছু গেছে মানে অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, সো ওয়াই দে আর ডুইং সাচ থিংস উই ডোন্ট নো, কিন্তু আমাদের এটা আশা যে অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা খুব শীঘ্রই কোনো একটা ডিসিশন নেবেন রিগার্ডিং রেগুলারাইজেশন অফ দ্য এসএসএ টিচার্স। হয়তো কোনোদিন রায় বেরোবে সুপ্রিম কোর্টের। বর্তমানে যে প্রমোশন কেসটা চলছে, সরকারি কর্মচারীদের যে প্রমোশন দেওয়ার যে কেসটা চলছে, এসএলপি যেটা ফাইল করেছে ত্রিপুরা গভর্নমেন্ট,
against the judgment passed by Tripura High Court regarding the promotion matter of government employees of Tripura, ওখানে কিন্তু দেখো আমরা বারে বারে বলে রাখছি, দেখুন আপনারা কোনোভাবেই সুপ্রিম কোর্ট থেকে কোনো গাইডলাইন্স ইস্যু করা হয়নি যে আপনারা প্রমোশন আটকে দিন, গাইডলাইন কিন্তু ইস্যু করা হয়নি, ঠিক আছে। জাজমেন্টের একদিনের পর একদিন ডেট পড়ছে, ঠিক আছে, শুনানির ডেট পড়ছে, নেক্সট ডেট এখনো পড়েনি, ঠিক আছে। সো সেটার আপডেট আমরা নেওয়ার চেষ্টা করব, কিন্তু স্টেট গভর্নমেন্টে কিন্তু প্রমোশন হচ্ছে না, অ্যাডহক বেসিসে প্রমোশন হচ্ছে। যেটার মধ্যে প্রবলেম হচ্ছে যে অ্যাডহক প্রমোশন পেয়ে আপনারা যেই পোস্টে যাবেন সেই পোস্টের আপনারা 50% লাস্ট বেসিক পেনশনে পাবেন না। সেটা নিয়ে রিসেন্টলি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি একটা মিটিং করেছেন, সেক্রেটারিয়েটে উনি একটা মিটিং করেছেন, যেখানে ডিসিশন উনি নেওয়ার চেষ্টা করছেন সমস্ত যেই এক্সপার্টসরা আছেন ওনাদের সাথে বসে, যে কি করে এই অ্যাডহক প্রমোশনের লাস্ট যে পোস্টে ওনারা অ্যাডহক প্রমোশন পেয়ে যাচ্ছেন সেই পোস্টেরই যাতে 50% বেসিক ওনাদেরকে যাতে পেনশন হিসেবে দেওয়া হয়। সো মোস্ট প্রবাবলি নেক্সট ক্যাবিনেট মিটিং এর দিকে আমাদের নজর থাকবে, হয়তো স্টেট গভর্নমেন্ট থেকে অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো সলিড একটা আপডেট কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো সুপ্রিম কোর্টে এই তিনটে জিনিস নিয়ে বর্তমানে খুব চর্চা হচ্ছে, মানে সুপ্রিম কোর্টের এই কেসগুলো নিয়ে ত্রিপুরায়। একটা হচ্ছে এসটিজিটি টিচার্সদের যে এসএলপি ফাইল করেছে মানে স্টেট গভর্নমেন্ট থেকে সর্বশিক্ষা অভিযানে টিচার্সদের রেগুলারাইজেশনের এগেনস্টে যে কেসটা ফাইল করেছেন, আর স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজদের প্রমোশনের এগেনস্টে যেই এসএলপিটা ফাইল করেছে, এই তিনটে কেস যদি কোনোদিন সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল রায় দিয়ে দেয় তাহলে ত্রিপুরার একটা বড় অংশের মানুষ কিন্তু অনেক মানে বেনিফিশিয়াল, ওনাদের জন্য কিন্তু এই রায়গুলো কিন্তু হবে, ঠিক আছে। এরই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে সর্বশিক্ষা অভিযান সংক্রান্ত, আজকের একটা রেপুটেড নিউজ পেপার আজকের ফরিয়াদের ফ্রন্ট পেপারে, মানে অ্যাজ অন 3 ফেব্রুয়ারি 2025 কি লিখেছে আপনারা দেখে রাখুন। এসএস এর নিয়মিতকরণ, মুখ্যমন্ত্রীকে চিঠি বাস্তবের। এসএস এর শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাস্তব দেববর্মা। আদালতে গেছেন তারা, তার আগে আদালতের রায় নিয়েও কথা বলেছেন, বারংবার শিক্ষা দপ্তরেও এসেছেন, আধিকারিকদের কাছে ডেপুটেশনও দিয়েছেন কয়েকবার। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলায়ও আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছিল, কিন্তু বাস্তব না দেখতে পেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন এসএস এর শিক্ষক বাস্তব দেববর্মা। রবিবারে চিঠির বিষয়ে প্রকাশ্যে জানা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় এসএস এর শিক্ষকদের স্থায়ীকরণের অনুরোধে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে চিঠি দিলেন এসএস এর শিক্ষক বাস্তব দেববর্মা। তিনি তার চিঠির বিষয়ে স্বীকারও করেন। চিঠিতে বাস্তব দেববর্মা লিখেছেন, নম্রতা ও বিনয়ের সাথে আমরা ত্রিপুরা এসএস এর শিক্ষকগণ আমাদের স্থায়ীকরণের দীর্ঘদিনের দাবি আপনার সদয় দৃষ্টিতে আনতে চাই। 2004 সাল থেকে আমরা নিষ্ঠার সাথে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে, অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে বহু বছর ধরে দায়িত্ব পালন করা সত্ত্বেও আমরা এখনও অস্থায়ী চুক্তিভিত্তিক অবস্থানে রয়েছি, যার ফলে আমাদের চাকরির নিরাপত্তাহীনতা ও আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে। এই অনিশ্চয়তা শুধুমাত্র আমাদের মনোবল নষ্ট করছে না, বরং শিক্ষার মানের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। প্রাচীনকালে গুরুকুল ব্যবস্থায় শিক্ষকগণ সর্বোচ্চ সম্মান পেতেন, অথচ আজ আমরা এসএস এর শিক্ষকরা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন, যা অত্যন্ত বেদনাদায়ক। এটি উল্লেখযোগ্য যে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে আইনি লড়াই ছাড়াই তাদের এসএস এর শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে, এক্সাম্পল আসাম, ঠিক আছে। তেমনিভাবে ত্রিপুরা আদালতের বিভাগীয় বেঞ্চ 23 ফেব্রুয়ারি 2021 এবং 16 জুলাই 2024 তারিখে আমাদের স্থায়ীকরণের পক্ষে রায় দিয়েছে, যা আমাদের চাকরির নিরাপত্তা ও আরও ভালো কর্মপরিবেশের দাবিকে ন্যায়সঙ্গতভাবে স্বীকৃতি দিয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আপনার শুভ নেতৃত্বের অধীনে দ্রুত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যাতে ত্রিপুরায় এসএস এর শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অধীনে হাজারো নিবেদিত প্রাণ শিক্ষকের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নিজেদের উৎসর্গ করেছেন। আপনার সহানুভূতি ও হস্তক্ষেপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য একটি সাক্ষাৎকারের সুযোগ কামনা করছি। আপনার সদয় সহযোগিতার জন্য কৃতজ্ঞ থাকব। তবে ষোড়শ অর্থ কমিশন চেয়ারম্যানের রাজ্য সফরকালে কংগ্রেস সিপিআইএম অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি এসএস এর নিয়মিতকরণের পাশাপাশি টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। টিইসিসি, এইচবি রোড সহ বিভিন্ন সংগঠন
এসএসএ শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ, টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিতকরণের জোরালো দাবি করেছে। এখন এটাই দেখার সরকার কি সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, 16th ফিনান্স কমিশনের কাছে বিভিন্ন ইস্যুস কিন্তু তুলে ধরেছে বিভিন্ন সংগঠন, কর্মচারী সংগঠন বা অপোজিশন লিডার্সরা। এখন দেখা যাক সর্বশিক্ষা অভিযানের টিচারদের নিয়ে, এসটিজিটির কেসটা নিয়ে বা প্রমোশন কেস নিয়ে, যে অ্যাডহক প্রমোশন সেটা নিয়ে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত জানায়। আমাদের সবার নজর থাকবে আগামী ক্যাবিনেট মিটিংয়ে বা আগামী যে বাজেট, যেটা উইদিন 1 মান্থ পেশ হতে যাচ্ছে ত্রিপুরার অ্যাসেম্বলিতে। ঠিক আছে, এটা সংক্রান্ত সমস্ত আপডেটসের জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না। ঠিক আছে, এবার নেক্সট ইস্যু হচ্ছে আজকের ফরিয়াদের আজকের যে পেপারে 3 ফেব্রুয়ারির পেপারে একটা বিশেষ জিনিস উঠে এসছে, যেটা নিয়ে আমরা প্রায়ই কথা বলি, যে এডিসি ত্রিপুরা টিটি এডিসিতে কিন্তু একিউট ফান্ড ক্রাইসিস আছে, যার জন্য সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে ইন্টারভিউ সেটা পেন্ডিং আছে। বেশ কিছু রিক্রুটমেন্ট নেওয়া হয়নি, এগুলোর কোনো আপডেটও নেই। ঠিক আছে, যে কবে হবে। সো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়ে তোমরা যারা চাকুরি প্রত্যাশীরা আছো তোমরা বলো যে কেন এটা হচ্ছে না। আমরা বলে দিই 71 লাখ রুপিস পার মান্থ লাগবে এই 110 জন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট করলে। সো সেটা এখন কি করে ম্যানেজ হবে, এতটা একিউট ফান্ড ক্রাইসিস। ঠিক আছে, সো সেই সংক্রান্ত একটা প্রতিবেদন উঠে এসছে আজকে লিডিং নিউজ পেপারে। কি বলেছে যে এখনো বেতন হয়নি এডিসি কর্মচারীদের, যেখানে স্টেট গভর্নমেন্টের কর্মচারী ও পেনশনাররা কিন্তু বেতন কিন্তু পেয়ে গেছে। কি লিখেছে দেখে রাখুন। এডিসিতে কর্মরত চাকুরিজীবী এবং রাজ্য সরকারের অধীনে কর্মরত চাকুরিজীবী তারা কিন্তু একই রাজ্যের নাগরিক। রাজ্য সরকারের কর্মচারীরা ইতিমধ্যেই তাদের চলতি মাসের বেতন পেয়ে গেলেও এডিসির কর্মচারীরা কিন্তু এখনো পাননি চলতি মাসের বেতন। এমনকি রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা এডিসি প্রশাসনের হয়ে কাজ করছেন তারাও পাননি বেতন, অথচ রাজ্য সরকারের ট্রান্সফার ফান্ড থেকে তাদের অর্থ চলে গেছে এডিসি প্রশাসনের কাছে। ফলে স্বভাবতই ক্ষোভ দেখা দিয়েছে এডিসি প্রশাসনের কর্মচারীদের মধ্যে। তাদের অভিমত, আজ অর্থাৎ রবিবার ছুটির দিন এবং আগামীকাল সরস্বতী পুজো উপলক্ষে ছুটি, তাই রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে যদি এই 2 দিনের ছুটির কথা মাথায় রেখে তাদের কর্মচারীদের বেতন আগেই মিটিয়ে দিতে পারে, তাহলে এডিসি প্রশাসন কেন সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই তা করলো না। আগামীকাল যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে ছুটি, ফলে স্বভাবতই আগামী পরশু অর্থাৎ 4 ফেব্রুয়ারিতেও তাদের বেতন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহজনক। যেহেতু এক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম করতে হয়, তাই 4 তারিখের মধ্যে প্রশাসনিক কাজকর্ম সেরে এডিসি প্রশাসন কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা প্রদান করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু কিছুটা সন্দেহ থেকে যায়। ফলে 5 তারিখের আগে এডিসি কর্মচারীদের বেতন পাওয়া সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। এডিসি প্রশাসনের এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয়, আগেও এমন হয়েছে। তারপরেও প্রশাসনের কর্তা ব্যক্তিদের কোনো হেলদুল নেই। রবিবার ছুটির দিন এবং সোমবার সরস্বতী পুজোর ছুটির বিষয়টি তারা যে জানেন না তেমনটি কিন্তু না। তা সত্ত্বেও আগে থেকে কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলো না সেই প্রশ্নও কিন্তু উঠছে। শুধু রাজ্য সরকারই নয়, রাজ্য সরকারের অধীন যে সমস্ত স্বশাসিত সংস্থা রয়েছে সেগুলিরও বেতন ভাতা ইতিমধ্যেই হয়ে গেছে। ফলে এক রাজ্যে থাকার পরও এক শ্রেণীর সরকারি কর্মচারী চলতি মাসের বেতন ভাতা পেয়ে গেলেও আরেকটা অংশের কর্মচারী কিন্তু এখনো তা পায়নি। ঠিক আছে, আচ্ছা, বাকি আর্টিকেলটা আমরা এখানে দেখাইনি আপনাদেরকে। সো এখানে মেইন ইস্যু হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু এডিসিতে কর্মচারী যারা আছেন পেনশনার ওনাদের কিন্তু বেতন পেতে পেতে এমনকি একবার আর্টিকেল উঠেছিল যে 15 তারিখ হয়ে গেছে ওনাদের বেতন পেতে পেতে। ঠিক আছে, একিউট ফান্ড ক্রাইসিস চলছে। শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া উনি কিন্তু আজকে থেকে বেশ কিছুদিন আগে, 1 বছর আগে উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন 450 কোটি টাকার মতো লাগবে এডিসি প্রশাসনের, যেখানে অনেকটা কিন্তু টাকা কিন্তু কম দেওয়া হচ্ছে, যার জন্য এডিসি প্রশাসন কিন্তু মানে ওনারা কিন্তু স্ট্রাগল করছেন ইভেন কি স্যালারি আর পেনশন দিতেও। অন্যান্য উন্নয়নের কাজ তো এগুলো আমরা বাদই দিলাম। ঠিক আছে, সো এর কথা হচ্ছে এটাই, যদি এই সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের 110 জনকে রিক্রুটমেন্ট, তাছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট ইত্যাদি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট যদি এইভাবে ফান্ড ক্রাইসিসের জন্য আটকে যায়, তাহলে পুরো সবকিছু বিচার না করে ওনারা কেন রিক্রুটমেন্টটা করলেন। ঠিক আছে, সো এটা আমরা বলে দিই এসজেডিওর ইন্টারভিউ ডেট, মানে অ্যাজ পার দ্য ইনপুটস রিসিভ ফ্রম ভেরিয়াস স্টুডেন্টস, ওনারা নাকি টিটিএডিসির যে খুমলুং অফিসে ওনারা গেছিলেন, ওনারা জিজ্ঞেস করেছিলেন যে এসজেডিওর ইন্টারভিউটা হয়তো ফেব্রুয়ারি মাসে ডেট দেবে। ঠিক আছে, এটা একটা আপডেট আছে আমাদের কাছে, ফেব্রুয়ারি মাসে ডেট দেওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সত্য খবর যে এডিসিতে একিউট ফান্ড ক্রাইসিস, যার জন্য রিসেন্টলি এটা শোনা গেছে যে 125তম যে সংবিধানের সংশোধনী বিল সেটা কিন্তু পাস হতে পারে পার্লামেন্টে। সেটা পাস হলে আরও অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিনান্সিয়াল
পাওয়ার্স আরও বেড়ে যাবে টিটিএডিসি প্রশাসনের সহ নর্থ ইস্টের 10টা এডিসির মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো, ঠিক আছে। তাছাড়া যে তিপ্রাসা অ্যাকর্ড সেটার হিসেবেও সেটার যেই ওয়ান অফ দ্য মেজর ডিমান্ড সেটা হচ্ছে ডাইরেক্ট ফান্ড দিতে হবে এডিসি প্রশাসনকে উইদাউট ইনভলভিং স্টেট গভর্নমেন্ট। সেটা নিয়েও হয়তো কোনো ডিসিশন হতে পারে। আর আমাদের অনারেবল বুবাগ্রাসি প্রদ্যুৎ কিশোর মানিককে উনি বলেছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট একে একে যে দাবি সনদ রয়েছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য তিপ্রাসা অ্যাকর্ড সেগুলো নাকি আস্তে আস্তে পূরণ করবেন। ফার্স্ট হচ্ছে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তারপর ককবরক ভাষাকে যথাসম্ভব মর্যাদা দেওয়া, ঠিক আছে, ভালো হসপিটাল খোলা, জমি সংক্রান্ত অধিকার দেওয়া, বিধানসভাতে 25টা সিট রিজার্ভ করা ইন প্লেস অফ 20, একটা সিট রিজার্ভ করা ফর মণিপুরি কমিউনিটি, ইনক্লুডিং ভেরিয়াস ডিমান্ড যেগুলো আমরা টাইম টু টাইম কিন্তু বলেছি, ঠিক আছে। সো দেখা যাক যদি 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা যদি পাস হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি ডাইরেক্ট ফান্ডিং দিয়ে দেয় অ্যাজ পার তিপ্রাসা অ্যাকর্ডের যেই মিউচুয়ালি এগ্রিড পয়েন্টসগুলো আছে, তাহলে কিন্তু এডিসির যে ফান্ড ক্রাইসিস সেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে অনেকটাই কিন্তু ওটা দূর হবে। রিসেন্টলি নিউজ মিডিয়া যেই পার্সোনালসরা আছে ওনারা যখন জিজ্ঞেস করেছিলেন আমাদের অনারেবল সিএমকে যে 8th পে কমিশন না সরি 16th ফিনান্স কমিশনের যে মেম্বার্সরা এসেছিলেন ওনাদের কাছে কি এডিসিতে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড দেওয়ার ব্যাপারে ওনাদের কি কোনো ডিসিশন আছেন কিনা, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন যে না, এই ব্যাপারে উনি কিছু বলতে চান না, কারণ অনেক কিছু ম্যাটার করে সেখানে, কারণ এটার জন্য অনেক কিছু যে কনস্টিটিউশনের যে আর্টিকেল আছে এগুলো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে। সো দেখা যাক তিপ্রাসা অ্যাকর্ডের যে মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস আছে সেটার হিসেবে কি এগুলো করা হয় কি না, ঠিক আছে। তারপরেই হয়তো এসজেডডিও রিক্রুটমেন্ট হয়তো শেষ হবে, আর যা যা পেন্ডিং রিক্রুটমেন্টসগুলো আছে আন্ডার টিটিএডিসি সবগুলোর হয়তো রেজাল্ট বেরিয়ে সবাইকে হয়তো চাকরি দেওয়া হবে, ঠিক আছে। সো সেটা সংক্রান্ত কোনো আপডেট থাকলে আমরা জানিয়ে দেবো। সো অ্যাজ অফ নাও এটাই আপডেট যে এসজেডডিওর ইন্টারভিউ ডেট ফেব্রুয়ারি মাসে বেরোতে পারে, কিন্তু অল ডিপেন্ডস অন আবার ইন্টারভিউ হয়ে গেলে যদি কোনো আবার মাঝখানে যদি আটকে যায় ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে সেটাও আমরা জানিয়ে দেবো। কিছু স্টুডেন্টস গেছিল ওনারা মানে ওরা কিছুদিন আগে টিটিএডিসি খুমলুঙে যেটা আমরা বলেছি ওরা কিন্তু এসে আমাদেরকে সাথে সাথে ফোন করে জানিয়েছে যে কি কি আপডেট পেলো, ঠিক আছে। সো যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে হয়তো এটা কমপ্লিট হবে, কিন্তু কিছুটা কিন্তু টাইম লাগবে যে রিক্রুটমেন্টগুলো টিটিএডিসির আন্ডারে আছে, কারণ ফান্ড ক্রাইসিস ইজ এ মেজর ইস্যু ফর দ্য টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি ইস্যুস চলছে চারিদিকে। সরকারি কর্মচারীদের ডিএ, 8th পে কমিশন, সর্বশিক্ষা অভিযানের টিচার, এসটিজিটি, তারপর প্রমোশন বা অ্যাডহক প্রমোশন নিয়ে, বা টিটিএডিসির যেই পেন্ডিং রিক্রুটমেন্টস বা যে ফান্ড ক্রাইসিস নিয়ে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে, সবাই যাতে নিজেদেরকে আপডেটেড রাখতে পারে যা যা চারিদিকে চলছে, ঠিক আছে। আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ বা ইন্টারভিউ সামনে আছে তোমাদের, এমন অ্যাসপিরেন্ট হও, তোমাদের জন্য আছে আমাদের কাছে নোটস, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিডি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ, ত্রিপুরা পুলিশ, টিপিএসসি ইউথ অর্গানাইজার, তারপরে রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সবকিছু নোটস আমাদের কাছে সিলেবাস ওয়াইজ শিওর শর্ট কমন পড়বে এরকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সমস্ত আপডেট সবার প্রথম জেনুইন আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের এই চ্যানেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট রেগুলারলি আমরা কিন্তু ওখানেও শেয়ার করি, ঠিক আছে। চলুন আপনারা সবাই ভালো থাকবেন, তোমরা সবাই ভালো থাকবে, আর স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।